অন ক্যামেরা বলেছিলেন বিজেপি 30 পার করবে বাংলায়, কিন্তু বাস্তবের চিত্রটা দেখা গেল একটু অন্যরকম হলো। বাংলায় বিজেপি পেল 12। কেন মিললো না আপনার প্রেডিকশন বলে আপনার মনে দেখুন, হয়? আমাদের ফল নিয়ে শুধু আমি নয়, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিও 30-এর আশাই করেছিলেন। আমাদের রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতাও তাই আশা করেছিলেন। কিন্তু পশ্চিমবঙ্গে কয়েকটা ফ্যাক্টর খুব বেশি করে কাজ করে গেছে। এই ভাতার ফ্যাক্টর একটা হতে পারে, আমরা অন্নপূর্ণা ভান্ডারটা ঠিকমতো বোঝাতে পারিনি। কিন্তু এর থেকেও বড় যেটা কাজ করেছে সেটা হলো পশ্চিমবঙ্গের নির্বাচনে সংগঠনে হয়তো আমি মানছি যে তৃণমূলের থেকে 10% দুর্বলতা আমাদের থাকতে পারে, কিন্তু এমন কিছু হ্যাবক দুর্বলতা নেই, বিশাল দুর্বলতা আমাদের সংগঠনে নেই। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে সংগঠনের সাথে সাথে দুটো জিনিস খুব ভাইটাল। সেই দুটো জিনিস হলো, একটা হচ্ছে পেশি শক্তি, আরেকটা হচ্ছে প্রশাসনিক শক্তি। তৃণমূল এই দুটোর পূর্ণ ব্যবহার করেছেন। আরেকটা টাকা ছড়ানো, পেশি শক্তি, প্রশাসনিক শক্তি এবং কাউন্টিং এর সময় আইপ্যাকের লোক ঢোকানো, এই সমস্ত কিছুই হয়েছে। এমনকি আমাদের কম মার্জিনে জেতা সিটগুলোকে প্রত্যেকটাকে রিকাউন্টিং হয়েছে, যেখানে তাদেরগুলো হয়নি, তাদের কম মার্জিনে জেতা সিটগুলো। এগুলো করে কিছু আসনের ফলাফল কে এদিক ওদিক তারা করেছে। তবে তার জন্য আমি কখনোই বলবো না যে আমরা তার জন্য 30 আসার থেকে 12 শুধু এই কারণেই পেয়েছি। নিশ্চয়ই আমাদের পর্যালোচনা হবে, আমাদের নিজেদের মধ্যে পর্যালোচনা হবে। যখন আমাদের কম পেয়েছি কিছুটা, তো আমাদের হারের কারণটা নিয়ে বসতে হবে, আমাদেরও দেখতে হবে আগামী দিনে কি করে আরো ভালো করা যায় এবং কি করে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যায়। তবে এর জন্য আমাদের 2026-এ সরকার গঠনের লক্ষ্য থেকে আমরা পিছিয়ে যাব না, সেই লক্ষ্যটা চলবেই। আমরা কিন্তু ভোটের পার্সেন্টেজ যদি দেখেন, ভোটের পার্সেন্টেজ আমরা বেশি পেয়েছি পার্সেন্টেজ ওয়াইজ 2021-এ। আপনাকে আমি বলি, 2021-এ আমাদের পার্সেন্টেজ ছিল, 2021-এ আমরা পেয়েছিলাম কত পার্সেন্ট ভোট? 38.1। এবারে পেয়েছি 38.7, 0.6% বেড়েছে। 2021-এ ছিল তৃণমূলের 47.94, অলমোস্ট 48%। এবারে 45.8, মানে 2%-এর বেশি কমেছে। তার মানে কি, তৃণমূলের এমনি পার্সেন্টেজ অফ ভোট তৃণমূলের কমেছে, বিজেপির বেড়েছে, সামান্য হলেও বেড়েছে। এই ভোটটা হয়তো সিপিএম কংগ্রেসের ভোটটাকে অনেকটাই বেড়েছে, এবং ফিগারে হয়তো নয়, এটা ফিগারে বাস্তবে। তো আমরা আমাদের দিকে কনভার্ট করতে পারিনি, তৃণমূলের যে ভোটটা কমেছে পুরোটা করতে পারিনি, খালি 0.6% আমাদের কাছে এসছে। সেটাও একটা কারণ হতে পারে। এগুলো সবকিছু পর্যালোচনা করতে হবে। আর নিশ্চয়ই মুসলিম ভোট যতটা, মানে সংখ্যালঘু ভোট যতটা ভাগাভাগি হবে ভেবেছিলাম, সেটা হয়তো হয়নি। আমি আপনার কথার প্রসঙ্গ সূত্র ধরে একটা কথা বলি। এর আগে আমরা দেখলাম এই নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি বলছেন আপনাদের 2019 সালে প্রাপ্ত আসন সংখ্যা ছিল 18, এবং পরবর্তীতে 2021-এর বিধানসভায় আপনাদের প্রাপ্ত আসন সংখ্যা ছিল 77, এবং সেই নিরীক্ষে যদি দেখা হয় 7 দিয়ে গুণ করলে আপনাদের আসন সংখ্যা হয় 11, সে জায়গায় আপনারা পেলেন 12। গত 3-4 বছরের সংগঠনের যে চালিকা শক্তির সেরকম উন্নয়ন সেটা বিশেষ রকমের হয়নি। কি বলবেন আপনি এই প্রসঙ্গে? দেখুন, ব্যাপারটা হচ্ছে 2011, 2021, 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা কি পেয়েছিলাম? 77টা বিধানসভায় জিতেছিলাম। এখন লোকসভার নিরিখে আমরা 100টার ওপর কিন্তু বিধানসভায় লিড আছে। আমরা কিন্তু লিড বাড়াচ্ছি, এবং আমাদের বিশ্বাস যে এই 21 থেকে, মানে 2024 থেকে 2026 অব্দি, এই 2 বছরে এই লিডটাকে আমরা আরো 40টা মতো, 50টা মতো বাড়াতে পারবো, মানে 150-র কাছাকাছি আমরা নিয়ে যেতে পারবো। এবং সেই যদি 140-50টা সিট যদি ভারতীয় জনতা পার্টি 2026-এর নির্বাচনে পায়, তাহলে সরকার ভারতীয় জনতা পার্টিরই হবে। এটা আমাদের বিশ্লেষণ, এটা আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয় অলরেডি বলে দিয়েছে। দাদা, তৃণমূলের যে প্রকল্পগুলো মানুষের মনে ভালোভাবে ঢুকিয়ে দিতে তারা সক্ষম হয়েছে তৃণমূল, কিন্তু বিজেপির এত ভালো ভালো প্রকল্প থাকা সত্ত্বেও কেন মানুষের মন জয় করতে পারলো না বিজেপি?
দেখুন, তৃণমূলের এই যে মিথ্যে কথার রাজনীতি, আমি বারবার আপনাদেরকেও বলেছি, যখন লাইভ শোতে, লাইভ ডিবেটে, অন্যান্য চ্যানেলেও বলেছি যে তৃণমূল একটা মিথ্যে কথার রাজনীতি করে। তারা এই যে মিথ্যে কথার রাজনীতি করে বারবার মিথ্যে বলতে বলতে, নাটক করতে করতে মানুষকে মানে আসল সত্যটার থেকে ভুলিয়ে দিয়েছে। যেমন এখানে আপনি একটু বস্তি অঞ্চলে চলে যান, একটু আপনার রিক্সাওয়ালা, টোটোওয়ালা দের জিজ্ঞেস করুন, গ্রামাঞ্চলে যান, তারা বলছে আমাদের চাল দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে। কিন্তু চালটা যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসছে, বাড়িটা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার থেকে আসছে, চালটা, রেশনটা প্রধানমন্ত্রীজির থেকে দিচ্ছে, সেটা তারা জানে না। তার মানেই এটাই হচ্ছে যে তৃণমূলের মিথ্যেটা তারা খেয়েছে। এক্ষেত্রে আমাদেরকে আরো বেশি, এই 2 বছর নিশ্চয়ই আরো বেশি সচেষ্ট হয়ে এগুলো মানুষকে বোঝাতে হবে। এগুলো কেন্দ্রের প্রকল্প, আর স্বাস্থ্যসাথী থেকে আয়ুষ্মান ভারত অনেক বেটার প্রকল্প, অনেক ভালো প্রকল্প, এবং সেখানে আপনারা অনেক বেনিফিট পাবেন। আর বিজেপি এলেও লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না, বরঞ্চ বাড়বে। বিজেপির অনেক স্টেটেই লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি টাকা দেওয়া হয় অন্য নামে। আমরা এলে অন্নপূর্ণা ভান্ডার চালু করার কথা ছিল, কিন্তু কিছু নেতা, আমাদের মধ্যেই কিছু নেতার মন্তব্যের হয়তো প্রভাব পড়েছে, সেখানে একটু তারা পুরো ঠিক মতো বলেনি, বা আমাদের কিছু কর্মী সেই জায়গাটা বোঝাতে পারেনি, এটা হতে পারে। অন ক্যামেরা সমালোচনা করছেন, তাহলে মেনে নিচ্ছেন কোথাও গিয়ে? দেখুন, কিছু দলের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে। আমরা যারা মিডিয়া প্যানেলিস্ট আছি, মুখপাত্র যারা আছেন, আমরা কিন্তু স্ট্যান্ড পয়েন্টেই বলবো। আমাদের স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে, আমরা যখন আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি বলে দিয়েছিলেন অন্নপূর্ণা ভান্ডারের কথা, তখন আমরা নিশ্চয়ই সেটা বলবো। এখানে যদি কিছু নেতা অতি উৎসাহের ফলে ভুল করে থাকেন, তারা বলে থাকেন যে এটা বন্ধ হয়ে যাবে, তাহলে সেটার তো খেসারত দলকেই দিতে হয় না? তো আমরা হয়তো এই কারণেই নর্থ বেঙ্গলে একটা সিট হারালাম, যে সিটটা আমাদের জেতা উচিত ছিল। তো এগুলো হতে পারে, এটা কারণ হতেই পারে। দাদা, আপনি বলছেন এই যে বিভিন্ন প্রকল্প, যে মানুষের নিতান্তই যারা একদম মানুষ, যারা নিতান্ত দরিদ্র মানুষ, তারা যে প্রকল্পগুলো পাচ্ছেন, সেগুলো কোথাও গিয়ে বলছেন কেন্দ্রীয় সরকারের প্রকল্প, তাদের কাছে সেই ইনফরমেশনটা আসছে না। এবার আমি এ প্রসঙ্গে একটা কথা বলি। এই নির্বাচনে আমরা দেখলাম 42টা আসনে যে নির্বাচন, কার্যত কেন্দ্রীয় বিজেপির কাছে পাখির চোখ ছিল পশ্চিমবঙ্গ। একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে বিজেপির স্বর্ণযুগ সেদিনকে আসবে যেদিনকে বাংলা, উড়িষ্যা এবং কেরালায় একটা অস্তিত্ব স্থাপন করতে পারবে বিজেপি। সে প্রসঙ্গ ধরেই বলি, আমরা দেখলাম এবছর কার্যত প্রধানমন্ত্রী এখানে যা রেকর্ড বলা চলে, 22টা সভা তিনি করেছেন, এখানে রীতিমতো একটা রোড শো করেছেন তার মধ্যে। তা সেই জায়গা থেকেও কোথাও গিয়ে কেন কেন্দ্রীয় প্রকল্প সম্বন্ধে মানুষকে অবগত করা গেল না বলে আপনার মনে হয়? দেখুন, প্রচারের সময়তে যে রোড শো গুলো করা হয় বা যে মিটিং করা হয়, তাতে যারা আসে মূলত আমাদেরই সমর্থকরা আসছে, কিছু নিউট্রাল ব্যক্তি আসছে। তো তাদের ভোট আমরা পেয়েছি। আমরা 2,28,00,000 ভোট 2021-এর নির্বাচনে পেয়েছিলাম। এবারে 2,35,00,000 মতো ভোট পেয়েছি, মানে 7 লক্ষ ভোট কিন্তু আমরা বাড়িয়েছি। এত প্রতিকূলতা সত্ত্বেও কিন্তু 7 লক্ষ ভোট বেড়েছে। সুতরাং আমরা আমাদের যে একটা বেস, সেই জায়গাটায় কিন্তু ঠিকই রয়েছি। এবারে সেই বেস থেকে একটা টেক অফ বলে, একটা লঞ্চিং প্যাড হয়ে গেছে। একটা রকেট যখন যায় স্পেসে, লঞ্চিং প্যাড থেকে তারা লিফট করে। তো আমরা লঞ্চিং প্যাড পৌঁছেছি, বা মহাকাশে যদি স্যাটেলাইটের কথা বলেন, আমরা আমাদের কক্ষপথে পৌঁছে গেছি। এবারে কক্ষপথ থেকে আমরা আমাদের একটা নির্দিষ্ট জায়গায় যেতে হবে। যদি মিশন মুন থাকে, চাঁদে যেতে হবে, নামতে হবে, বা মঙ্গলের থাকে তো মঙ্গল গ্রহে নামতে হবে। তো সেইটা হচ্ছে আমাদের কথা। এই যে নামাটা, এটা এই যে ফাইনাল স্ট্রাইকটা দেওয়া, যেটা ফাইনাল স্ট্রাইকটা হচ্ছে প্রচন্ড ইম্পর্টেন্ট। যেটা ক্লোজিং, যেটা বলা হয় মার্কেটিং এর ভাষাতে, আমি ম্যানেজমেন্টের ভাষায় বলি যে মার্কেটিং এ এটা সেলস এর ভাষাতেও সেলস ক্লোজিং বলা হয়, সেই জায়গাটা প্রচন্ড ইম্পর্টেন্ট। এই জায়গাটা আমরা হয়তো কোনো কারণে মানুষের মনে, ওই যে বললাম যে মিথ্যে সত্যির কথা, ভয় দেখানোর কথা, এই যে বাড়ি বাড়ি যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে প্রচার করেছে। তারপরে আমি তো খবর পেলাম এই যে আপনার দক্ষিণ 24 পরগনায়, জয়নগর, মথুরারপুর,
সন্দেশখালী মানে বসিরহাট, এই যে কেন্দ্রগুলো, তারপর ভাঙড়ে যে 1 লাখ লিড দিয়েছে, যে যাদবপুর বিধানসভার লোকসভার ফলটাই এদিক ওদিক হলো। তো এই জায়গাগুলোতে সব সময় দাঁড়িয়েছিল তৃণমূলের লোক। আপনারা কি বলছেন, ভিভিপ্যাটের সামনে দাঁড়িয়ে আছে, মেশিনের সামনে, ইভিএম এর সামনে দাঁড়িয়ে দেখছে। তারা উপায় করে রেখেছে, কোথাও ফুটো করে রেখেছে যে কোনটাকে ভোট দেওয়া হচ্ছে। আর কিছু জায়গায় ডায়মন্ড হারবারে যেমন হচ্ছে, ভোট দিতে গেছে, আমার অনেক চেনা জানা লোক ভোট দিতে গেছে, আপনাদের ভোট দেওয়া হয়ে গেছে, আর তাদের ওখানে বাস করতে হবে। তাদের ঘরে যদি আগুন লাগিয়ে দেয়, তার ক্ষতিটা পূরণটা কে দেবে? মানুষটা চলে গেলে তো সে আর ফিরে আসবে না। এগুলো হয় নাকি? 100 মানে সমস্ত কিছু, 1000টা ভোট তৃণমূল, 0 বিজেপি কিছু কিছু কেন্দ্রে। রিগিং এরও একটা লিমিট থাকে। ডায়মন্ড হারবারের মতো জায়গায় তো রিগিং এর সেই সীমাটাকে অতিক্রম করে গেছে। তবে এই অহংকার চূর্ণ হবে। আপনার যদি মনে থাকে, সিপিএম এর একজন অনিল বোস বলে, তার প্রচন্ড ঔদ্ধত্য ছিল। তিনি বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীকে কিছু গালাগালিও মানে শব্দ বলেছিলেন, যে অশ্লীল শব্দ বলেছিলেন। তো এই যে ঔদ্ধত্য দেখিয়ে তিনি 6 লক্ষ ভোটে জিততেন। উনি 6 লক্ষ ভোটে জেতা লোক পরের নির্বাচনে হেরেছিলেন, এবং সিপিএম আস্তে আস্তে শূন্যতে মিলিয়ে গেল। এবং আমি বলবো যে এই 7 লক্ষ ভোটে জিতে যে যার ঔদ্ধত্য হচ্ছে, তিনিও আস্তে আস্তে ওই অনিল বসুর মতোই হারিয়ে যাবেন, এবং দলটাও একদিন হারিয়ে যাবে। সিপিএমও তো এরকম মার্জিনে, এর থেকে বেশি মার্জিনে জিততো। আজ বাম শূন্য, এবং এই দশাটাই তৃণমূলের হতে চলেছে। রিগিং এর প্রশ্ন উঠলো দাদা। রিগিং এর প্রশ্নে বলে রাখি, এই যে পঞ্চায়েত ভোটে আমরা দেখেছিলাম 852 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছিল। লোকসভা নির্বাচনেও সেই কেন্দ্রীয় বাহিনীর দিক থেকে কোনো খামতি খাওয়া হয়নি কেন্দ্রের পক্ষ থেকে। আর সে প্রসঙ্গে কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন রিগিং রোখা গেল না বুথ স্তর? দেখুন, বুথ স্তর করা যায়নি, তার কারণ হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা পুরোটাই তৃণমূলের হাতে ছিল। ওরা অ্যাডমিনিস্ট্রেশনকে, পশ্চিমবঙ্গের আইপিএস আইএএস তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল যে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী এরা 2 মাসের জন্য, 3 মাসের জন্য, তারপর তো আমাদেরই হাতে দায়িত্বটা আসবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, যেহেতু আপনারা হয়তো এটা জানেন না, যে সাধারণ মানুষ জানেন না আর কি, আপনারা সাংবাদিক নিশ্চয়ই জানবেন, যে এদের কন্ট্রোল কোথায় ডেপুটেশন হবে, কোথায় পোস্টিং হবে, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করেন রাজ্য সরকার। রাজ্য সরকারের ডিজি হাতে সব কন্ট্রোলটা থাকে। আর রাজ্য সরকারের ডিজি যারা থাকে, তাদের চরিত্র তো জানাই আছে, সবই জানা আছে। ইভেন কমিশনারদেরও তো জানা আছে, রাজ্য সরকারের কমিশনাররা যারা মুখ্যমন্ত্রী বাড়িতে খাবার পরিবেশন করতে পারেন। তো এরা এইসব পুলিশের দ্বারা, পশ্চিমবঙ্গ পুলিশকে একটু অভিনন্দন জানানো উচিত। আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের চেয়েও পশ্চিমবঙ্গ পুলিশকে তৃণমূলের এই ফলের জন্য অভিনন্দনটা জানানো উচিত। দাদা, আপনি মার্কেটিং এর লোক, পশ্চিমবাংলার মার্কেট কি বলছে? বিজেপি কি আরো অনেকটা পিছিয়ে গেল পশ্চিমবাংলায়? না, এগিয়ে গেল। আমি সবসময় ফিগার কাউন্ট করব। আমি দেখছি 7 লক্ষ ভোট আরো বেশি পেলাম আমি। 2021 আমাদের একটা লেভেলে নেমে গেছিল, সেখান থেকে 7 লক্ষ ভোট আমরা বেশি পেয়েছি। এই 7 লক্ষটা কি করে 1,07,00,000 বা 2,07,00,000 ভোট হতে পারে আরো বেশি, বা 70 লক্ষ ভোট যদি বেশি হতে পারে, অতও দরকার নেই। 7 লক্ষটা 70 লক্ষ ভোট বেশি পেলেই হয়ে যাবে। আর এই যে ডিফারেন্সটা, যেটা 60-70 লক্ষ ভোটের যে ডিফারেন্সটা আমাদের আছে, সেটা তো প্রশাসন আর বেশি শক্তির জন্য। এই ডিফারেন্সটা শুধু সেটা হচ্ছে। সেই জায়গাটা কি করে মোকাবিলা করা হবে? আমাদের উচ্চ নেতৃত্ব আছে, আমরা অনেক ছোট নেতা, যারা উচ্চ নেতৃত্ব আছে তারা নিশ্চয়ই বুঝবেন, কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই এটা বিচার করবেন। তবে আমি এটা ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এই জায়গাটাকে আমরা ওভারকাম করতে পারবো, এবং দলও মনে করে এটাকে ওভারকাম করতে পারবে, এবং আগামী 2026-এ আবার আমরা ফিরে আসবো। তাহলে বলছেন, আত্মবিশ্বাসের সাথেই বলছেন 26-এর বিধানসভা নির্বাচনে মেরুদণ্ড শক্ত করতে পারবে বিজেপি? হ্যাঁ, করতে পারবে। আর এখন যে সন্ত্রাসটা চলছে, সেই সন্ত্রাসটাও আমরা কাটিয়ে উঠতে পারবো যদি অ্যাডমিনিস্ট্রেশন শক্ত হয়, নির্বাচন কমিশন মানে কেন্দ্রীয় বাহিনী যদি যথাযোগ্য কাজ করে।
এখানে আরেকটাও ইম্পর্টেন্ট, আমাদের অনেক প্রার্থীরাও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কাজে অসন্তোষ প্রকাশ করেছেন। কেন্দ্রীয় বাহিনীর কাছ থেকে এবং নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা যে রকম কাজটা, নিরপেক্ষতার সঙ্গে যে কাজটা আশা করেছিলাম সেটা কিন্তু পাইনি, পুরোপুরি পাইনি। আমি এটা বলবো যে 90% তারা সৎ, 90% নিজের কাজ করেছে, কিন্তু 10% হয়তো তাদের তৃণমূলের আতিথেয়তায় হয়তো নিজের ডিউটিটা ভুলে গেছেন। পরাজয়ের পর দলের একাংশের বিরুদ্ধে চক্রান্ত এবং কাঠিবাজির অভিযোগ এনেছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। কি বলবেন? দিলীপ বাবু একজন সিনিয়র নেতা, উনি দীর্ঘদিন ধরে ছিলেন এবং ওনার আন্ডারে আমরা সর্বাধিক সফলতা লোকসভা নির্বাচনে পেয়েও ছিলাম। আমিও ওনার আমলে কাজ করে সৌভাগ্য আমার হয়েছে। উনি আমাদের নেতা, তো উনি যেটা বলেছেন এবং সেটা নিশ্চয়ই উনি আরো উচ্চ নেতৃত্বকেও বলবেন, বা সেখানে নিশ্চয়ই ওনার কাছে কিছু যদি প্রমাণ থাকে সেটা দেবেন, সেটা নিশ্চয়ই পর্যালোচনা হবে। তবে আমরা আপাত দৃষ্টিতে এরকম কিছু দেখতে পাচ্ছি না। এখন দেখুন, পরাজয়ের পর ইনিশিয়াল একটা বহিঃপ্রকাশ থাকে, সেটার থেকেও হতে পারে। তো সেটা দেখা যাক, আমাদের নেতৃত্ব সেই ব্যাপারটা নিয়ে নিশ্চয়ই দেখবে। নেতৃত্ব এটাকে দিলীপ বাবুর মুখ থেকে যখন বেরিয়েছে, নেতৃত্ব নিশ্চয়ই সিরিয়াসলি নেবে, কেন দিলীপ বাবু তো আমাদের মতো ছোটখাটো নেতা নন। দাদা, দিলীপ ঘোষের মন্তব্যকে কার্যত কন্ট্রাডিক্ট করে রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলছেন যে রাজনীতিতে কাঠিবাজি থাকবে, সেটাই চিরন্তন সত্যি। তবে ভোট ঘোষণার পর শেষ মুহূর্তে একজন প্রার্থীর আসন বদল কোনো দলের পক্ষেই কাম্য নয়। কি বলবেন? না, আসন বদল তো অনেকেরই, সব পার্টির ক্ষেত্রেই আমি দেখেছি আসন বদল হতে। সেটা তো নিশ্চয়ই হয়েছে অনেক জায়গায়, অনেক আপনি দেখুন, তৃণমূলেরও যদি দেখেন, এই কংগ্রেসের যদি দেখেন, কংগ্রেসের প্রচুর আসন বদল হয়েছে, এদিক ওদিক হয়েছে, তো অনেকেই হয়েছে। তো সেটা যে আসন বদল যে হয় না সেটা নির্বাচনে, এটা মানে সেটা নয়। আমরা ভারতীয় গণতন্ত্রে দেখে আসছি, নির্বাচনী গণতন্ত্রে এটা খুব কমন ব্যাপার। কিন্তু ব্যাপারটা একটু অন্য দিক থেকে আমরা যদি দেখি, যে একটা একটু হালকা চলে আমি বলছি যে কাঠিবাজি, কেন জানি না, যে আপনি বললেন না যে আমি মার্কেটিং লোক বলেই বলছি, যে এই কাঠিবাজি শব্দটা আমাদের কর্পোরেটেও কিন্তু খুব থাকে। কর্পোরেটেরও দেখেছি যে পলিটিক্সে কাঠিবাজিটা জিনিসটা থাকে। বাঙালিদের মধ্যে একটু কাঠিবাজি, একটা স্কুলে দেখেন না, একটা ক্লাবে দেখেন না যে কাঠিবাজি, সেটা কোথায় কি কি পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। বাঙালিরা তো একটু ইগোয়েস্টিক, কথাতেই আছে যদি 11টা বাঙালি আমেরিকায় জুটে যায়, তাহলে সেখানে একটা জায়গায় দুটো দুর্গাপুজো হচ্ছে 11টা ফ্যামিলির জন্য। তো সেটা বাঙালিদের মধ্যে একটুখানি থেকে থাকে, ওটা কি বলা যাবে। ওটা আমি নিজে বাঙালি হয়েই বলছি, আমাদের মধ্যে আছে। মোহনবাগান ইস্ট বেঙ্গলও ভাগ আছে, গটি বাঙাল ভাগ আছে। এগুলো আমরা মজার ছলে নিই সবসময়, যে এটা সিরিয়াস ইস্যু, ও যে শত্রু সেটা তো নিই না। এটা এটা মজার ছলে হতে পারে। দাদা, আপনার কথা সূত্র ধরেই বলবো, এই যে আসন বদল আমরা দেখলাম দিলীপ ঘোষকে প্রায় এক ঘরে করে দেওয়া এবং ওনার জেতা আসন ছাড়তে বাধ্য করা, এর ফলাফল হিসেবে দুটি আসনই হাতছাড়া হওয়া, এটাই কি প্রধান কারণ? এই দিলীপ ঘোষের আসন পরিবর্তন করাটাই কি, দুটি আসন যে হাতছাড়া হলো আপনাদের পক্ষ থেকে, হাত থেকে, সেটাই কি কারণ বুঝেছেন? এটা দলের উচ্চ নেতৃত্ব পর্যালোচনা করবেন। তবে বর্ধমান দুর্গাপুর আসনটা গতবার আমরা খুব সামান্য মার্জিনে জিতেছিলাম, গতবারে মার্জিনটা খুব কম ছিল। আর এবারে বর্ধমান দুর্গাপুর আসনে ভোটের দিন প্রচণ্ড হিংসা হয়েছে, প্রচণ্ডভাবে রিগিং হয়েছে, সেখানে প্রচুর অনেক সন্ত্রাস হয়েছে। দিলীপ বাবুর নিজের গাড়ির সামনে লোক শুয়ে পড়ে আটকেছে, এগুলো আমরা দেখেছি। এবং সিমিলারলি মেদিনীপুরেও হয়েছে। এই জিনিসটা আমার মনে হয় নির্বাচন কমিশনকে দেখা উচিত। এইভাবে প্রার্থীদেরকে আটকে দেওয়া, তৃণমূল কর্মীরা সাধারণ মানুষ সেজে যে গণতন্ত্রের পরিহাস উপহাস করছে, গণতন্ত্রকে বিঘ্নিত করছে, প্রার্থীর মাথা পাঠিয়ে দিচ্ছে কোথাও, প্রার্থীর গাড়ি কোথাও ভেঙে দিচ্ছে, এর কিন্তু কিছুটা প্রভাব পড়ে। এবং ফলগুলো যদি আপনি দেখেন, যে ফলাফল খুব একটা বিশাল কিছু ফলাফল নয়। মেদিনীপুর আসনেও অগ্নিমিত্রাদি 30 না 32,000 ভোটে হেরেছেন, 30-35,000 ভোটে, বিরাট ব্যবধান কিছুই নয়। কিন্তু এই ব্যবধানটা হয়তো এমন হতে পারে যে ওরা সন্ত্রাসের জন্য তৈরি করতে পেরেছে। যেমন কেশপুর সন্ত্রাসে 1 লাখ ভোট তৃণমূলকে একটা জায়গা, একটা বিধানসভায় লিড দিয়ে দিল, সন্ত্রাস করে লিড পেল। তো
তো সেরকম কিছু জায়গায় হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচন পুরোপুরি সন্ত্রাস মুক্ত, র্যাগিং মুক্ত হয়নি। 2019-এ পশ্চিমবঙ্গে বিজেপি 18টি আসন পেয়েছিল, যেটা যথেষ্ট অপ্রত্যাশিত ছিল বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকাংশের লোকজন। এই 18 জন এমপির থেকে একজনকেও কেন্দ্রে কোনো উল্লেখযোগ্য মন্ত্রিত্ব দেওয়া হলো না আমরা দেখলাম, এবং পরবর্তীতে 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য কোনো মুখ্যমন্ত্রিত্বের মুখ তৈরি হলো না। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কি তাহলে বাঙালি বিরোধী? 18 জন এমপি থাকা সত্ত্বেও 2019 থেকে 24-এ পশ্চিমবঙ্গ থেকে কোনো ক্যাবিনেট মিনিস্টার ছিল না, কেন মনে হয় আপনার? না, অনেককেই মন্ত্রী করা হয়েছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। যেমন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী, যেটা প্রতিরক্ষা দপ্তরের রাজ্যমন্ত্রী করা হয়েছে, মাঝে শিক্ষা স্বাস্থ্য ছিল, তো গ্রামোন্নয়নের ছিল, তো এই অনেককেই মন্ত্রী করা হয়েছে, সেটা নয়। আর প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীও ছিল। আর তাছাড়া হচ্ছে কি যে আমাদের দেখুন একটু কালেকটিভ ডিসিশন, পশ্চিমবঙ্গকে যদি মনে করেন যে আমরা যদি বাঙালি বিরোধী হতাম, তাহলে 42 জনের প্রার্থী আমরা ভূমিপুত্র করতাম না। আমরাও কিন্তু তৃণমূল এক্ষেত্রে বাঙালি বিরোধী বলে তৃণমূল গুজরাট থেকে প্রার্থী এনেছে। তৃণমূল গুজরাট থেকে প্রার্থী এনে একজন বাঙালি প্রার্থী, ভারতবর্ষের নেতা, অন্য দলের, যদিও ভারতীয় জনতা পার্টির নয়, কংগ্রেসের অধীর বাবুকে 5বারের সাংসদকে পরাস্ত করার পেছনে একজন বহিরাগত গুজরাটির হাত রয়েছে, তৃণমূলের বহিরাগত গুজরাটির হাত রয়েছে। তৃণমূল কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহার মতো প্রার্থী এনেছে। তো বাঙালিদের যদি কেউ ঘৃণা করে থাকে সেটা তৃণমূল, বিজেপি নয়। তৃণমূল দেখুন বাংলাদেশের স্লোগান চুরি করে এনে বাংলাদেশের জাতীয় স্লোগানকে ওরা চারিদিকে প্রচার করে বেড়াচ্ছে। ওরা সমস্তটাই ওদের বাংলাদেশের একজন এমপির স্লোগান খেলা হবেটা নিয়ে নাচানাচি করছে। খুব ভালো হয়েছে যে খেলা হবে নিয়ে বেশি চাংড়ামো যে করেছিল সে পরাস্ত হয়েছে। কিন্তু এটাই একটা নির্বাচনের খুব ভালো দিক পশ্চিমবঙ্গ নির্বাচনের, যে তাকে আবার সেই পাপোস হয়েই সে শুয়ে থাকবে, তাকে পাপোস করে মারিয়ে লোকেরা ড্যাং ড্যাং করে তার দলের এমপিরা দিল্লি চলে যাবে। তো এগুলো হয়, নির্বাচনে অনেক কিছুই দেখতে হতে পারে, তো সেগুলো একটু মাথায় রাখতে হবে। বাংলা থেকে 12টা আসন পেল বিজেপি, তা এবার কি আমরা বাংলা থেকে কোনো মন্ত্রী পেতে চলেছি? মন্ত্রিসভাটা পুরোপুরি প্রধানমন্ত্রীর প্রেরোগেটিভ। প্রধানমন্ত্রী নিশ্চয়ই বাংলা থেকে যারা জয়ী হয়েছেন তাদের মধ্যে যোগ্য ব্যক্তি, যদি উনি মনে করেন কেউ যোগ্য এবং কোন দপ্তরের জন্য যোগ্য, উনি সেটা দেবেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এবারের মন্ত্রিসভাটা কিন্তু এবং আগেরও দুবার যে আমরা জিতেছিলাম এনডিএ মন্ত্রিসভা, তো এবারের মন্ত্রিসভায় এনডিএর কিছু শরিক দলেরও কিছুটা চাপ থাকবে, তাদেরও একটা সিগনিফিকেন্ট আছে। তো সুতরাং সেই হিসেবে এখন মন্ত্রিত্ব কতটা কি হয় সেটা প্রধানমন্ত্রী বিচার করবেন। এখন দুদিন আছে, আজকে এনডিএর নেতা নির্বাচিত হয়ে গেছেন প্রধানমন্ত্রী, আজ বিকেলে যাচ্ছেন উনি রাষ্ট্রপতির কাছে দাবি জানাতে। সুতরাং আগামী রবিবার দিন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার শপথ নেবে। আপনার চ্যানেলে আমি অনেক দিন ধরে, পোর্টালে বহুত দিন ধরে বলে গেছি, আয়েগা তো মোদি, যে তাই এরা যতই লড়ে নিক, এরা কেউ কেউ ভাবে কি জানেন তো, পুরো জোট থেকে একটা দল যদি বেশি আসন পায় তাও জোট মিলিয়ে তাদেরকে হারাতে পারে না, তা সত্ত্বেও ভাবে যে আমরা জিতে গেছি। এই ধরুন তৃণমূলের এমন একটা ভাব, 29টা আসন জিতেছে, ভারতীয় জনতা পার্টি 242টা আসন জিতছে, তা সত্ত্বেও তৃণমূল এমন বলছে যে আমরা প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হোক, কেন ওনাকেও তো প্রধানমন্ত্রী কন্টেন্ডার বলেছিল, তো উনি, ওনার ক্ষমতা আছে। আজকে পুরো ইন্ডি পিন্ডি মিলে যা পেল তার থেকে বিজেপি একাই বেশি জোট পেয়েছে। আর এইটা হচ্ছে ভারতে ইতিহাস সৃষ্টি হলো, এটা মাথায় রাখবেন। 1962-র পরে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী পরপর 3টে নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হচ্ছেন। আর জোট ইতিহাসের এনডিএ সবচেয়ে সফলতম জোট, এটাও প্রমাণিত হয়ে গেছে। কেন এনডিএ জোট পরপর 3বার ক্ষমতায় এলো। আমরা বরাবরই কিছুই, বিজেপি কিছুই হারায়নি। আপনি যদি দেখেন সেন্ট্রালি আমরা ভোট জিতেছি, আমরা বেড়েছে, আমাদের ভোট কেন্দ্রেও বেড়েছে, এবং বিজেপি আর কংগ্রেসের ভোটের মার্জিন হচ্ছে 10 কোটি। বিজেপির কংগ্রেস 100টাও পেরোতে পারেনি। কংগ্রেস 2014, 2019 এবং 2024 মিলে যা আসন পেয়েছিল, বিজেপি 2024-এ
এই আসন সংখ্যা, বিজেপির আসন সংখ্যাও যা হয়েছে সেটার থেকেও কংগ্রেসের আসন সংখ্যা কম। এই ফ্যাক্টরগুলো মনে রাখতে হবে, একটু সেফোলজিটা চর্চা করতে হবে। এই মানে সরকার গঠনের প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এর আগে বারংবার কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নিজে বলেছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছিলেন যে ইসবার 400 পার। তো আমরা পরবর্তীতে দেখলাম সেই সংখ্যাটা গিয়ে দাঁড়ালো 295-তে। তো আমরা দেখছি শরিক যারা রয়েছেন, সেক্ষেত্রে যদি নীতিশ কুমারের কথা বলেন, চন্দ্রবাবু নাইডুর কথা বলেন, আমরা দেখছি নীতিশবাবু দাবি করেছেন, আগেই তিনি দাবি করেছিলেন এবং কেন্দ্রের তরফ থেকে তাকে কথা দেওয়া হয়েছিল যে তিনি দাবি করেছিলেন, কেন্দ্রের তরফ থেকে নীতিশবাবুকে বলা হয়েছিল 3জন পূর্ণমন্ত্রী এবং তাকে দেওয়া হবে। এখন তিনি দাবি করছেন পরিস্থিতি বুঝে, যতটা আমরা আমরা খবর পাচ্ছি, যে 4জন পূর্ণমন্ত্রী এবং 3জন প্রতিমন্ত্রীর ক্ষেত্রে। অপরদিকে চন্দ্রবাবু নাইডুও করছেন সেরকমই দাবি, এবং মূলত পরিকাঠামোগত দিক থেকে যে মন্ত্রিত্বগুলো, জলসম্পদ, এই এই সমস্ত দিকগুলো তারা দাবি করছেন। এক্ষেত্রে এই সরকার কি বেশি দিন টিকবে বলে আপনার মনে হয়, যেখানে নীতিশ কুমার এবং নাইডু, যাদের সবাই পল্টুরাম বলে, তাদের নিয়ে? সরকার তো টিকবেই, তার কারণ হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে এখন বর্তমানে যা পরিস্থিতি, তৃণমূলে এনডিএর, আমাদের এনডিএর আসন সংখ্যা কিন্তু 303 হয়ে গেছে, যারা নির্দলদের সমর্থনের চিঠি, লেটার অফ সাপোর্ট পেয়ে যাওয়ার পরে। তো এই 303টা হয়েছে, এবং আমি আপনাকে বলছি সরকার গঠন হতে হতে এ মাসের মধ্যেই আমরা 320-25টা পেয়ে যাব আসন। সেখানে যদি আজকে আপনার প্রবাবিলিটি ধরেও আমি বলছি যে কোনোদিন যদি অন্য কোনো একটা দল, বিজেপি বাদে অন্য কোনো দল যদি বেরিয়ে যায় সরকার থেকে, সরকার পড়বে না। কেন? নির্বাচনে আমাদের বহুমত থেকে আমরা অনেকটাই এগিয়ে থাকবো। বহুমত থেকে আমরা মোটামুটি 50-60টা আসন এগিয়ে থাকবো। 50-60টা আসন যখন এগিয়ে থাকে বহুমত থেকে, তখন সরকারটা মজবুত হয়, এবং এই এনডিএ সরকার 5 বছরই চলবে। এবারে দাবি দেওয়ার ব্যাপারটা দেখুন, এগুলো সবই সংবাদ মাধ্যমের খবর, সমস্ত কিছু। কোনো অফিসিয়াল ভাবে নীতিশ কুমার কোনো অফিসিয়াল ভাবে জনতা দলের প্যাডেল চিঠি লিখে নিশ্চয়ই দেননি প্রধানমন্ত্রীকে, বা এনডিএ জন্য জেপি নাড্ডাকে কোনোদিনই দেননি, সেগুলো হয়নি। এগুলো ভেতরে তাদের কি কথা হয়েছে তাদের ব্যাপার। তারা অনেক বড় নেতা, অনেক ভারতীয়, সর্বভারতীয় নেতা, তারা নিজেদের মধ্যে কথা বলছেন। এবং আমি বললাম, আমাদের ভারতের যে প্রধানমন্ত্রী, সবচেয়ে বিচক্ষণ প্রধানমন্ত্রী বর্তমানে আছেন, উনি ঠিক দেখে কাকে কটা মন্ত্রিত্ব দেওয়া উচিত এবং কোন মন্ত্রিত্ব দেওয়া উচিত সেটা হবে। আর পরিকাঠামো মন্ত্রক অন্যর কাছে গেলে পরিকাঠামোর গতি, যে গতিতে, যেমন সড়ক, রেল, এগুলো আমরা দ্রুত ডেভেলপমেন্ট করছিলাম। জল সম্পদ, যে সবার ঘরে জল পৌঁছানো, যেটা জল জীবন মিশন, এগুলো আমাদের খুব ভালোভাবে চলছিল। তো সেই পরিকাঠামো আমরা দিয়ে যাব, যতটুকু বাকি কাজ আছে এই 5 বছরে করা হবে। এবং যেটা প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রধানমন্ত্রী আবার রিপিট করলেন এনডিএর নেতা হওয়ার সময় সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে, যে যে আমাদের বিকাশের গতি সেটা কমবে না, বরঞ্চ বাড়বে। আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের যে ট্রেলার ছিল, পুরো সিনেমাটা দেখানো হবে। আপনি একটু 6 মাস একটু ওয়েট করুন না, দেখুন না দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কোথায় কে যায়, কজন বাইরে থাকে, কজন ভেতরে যায়। অলরেডি তো এনডিএ শরিকদের দুটো মুখ্যমন্ত্রী জেলে আছেন, আরো যে মুখ্যমন্ত্রীরা জেলে যাবেন না সেটা কে বলতে পারে। এই রেজাল্টে তারা যতই লাফালাফি তখনই বন্ধ হয়ে যাবে। 7 লক্ষ ভোটে জেতাও লোক চলে যেতে পারে, 7,000 ভোটে জেতা লোক জেলে যেতে পারে, যদি সে দুর্নীতিগ্রস্ত হয় এবং প্রমাণ থাকে। নিশ্চয়ই কাউকে দুর্নীতিগ্রস্ত ছাড়া তাকে জেলে যেতে হবে না। কেন? ভারতবর্ষে আদালত আছে, জেলে কাউকে পাঠানো হলে আদালতই পাঠায়। আপনি যে ইঙ্গিতটা করলেন সে প্রসঙ্গে বলি, তদন্তের গতি কি তাহলে একদম প্রচন্ড বাড়বে বলা চলে? তদন্তের গতি দেখুন, একটা নির্বাচনের সময় কিছুটা স্লথ হয়, এবং বিভিন্ন রক্ষা কবচ থাকার জন্য কিছুটা স্লথ হয়েছিল, এবং রক্ষা কবচগুলো নির্বাচনের জন্যই দেওয়া হয়েছিল ওনাদের। এইবার নির্বাচন শেষে সেই রক্ষা কবচগুলো কতটা থাকবে সেটা তো একটুখানি দেখতে হবে, রক্ষা কবচ কতটা থাকে। আদালত যদি আটকে না দেয়, কেন আদালতের নির্দেশেই সব তদন্ত হচ্ছে, আদালত যদি চায় তাহলে তদন্তের গতি পূর্ণ মাত্রায় বাড়বে, এবং এজেন্সি তো নিজেরা চাইছেই তাড়াতাড়ি তদন্তটা শেষ করতে।
কিন্তু অনেক কিছু কেস চলে আসছে একটা আদালত থেকে অন্য আদালত, এসব। আর ওনাদের বিরুদ্ধে তো চুরির টাকাটা অনেক বেশি, তাহলে ভারতবর্ষের সবচেয়ে দামি দামি উকিল টুকিল দাঁড় করাচ্ছেন। যে বাধাগুলো এতদিন যে তদন্তকারী আধিকারিকরা ছিলেন তাদের পথে যে বাধাগুলো অন্তরায় হয়ে দাঁড়াচ্ছিল তদন্তের পথে, সেই বাধাগুলো অতিক্রম করে চলে আসা গেছে বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ, অলরেডি অনেক প্রমাণ একত্রিত করা হয়েছে, চার্জশিট ফাইল হয়েছে, কাকুর কণ্ঠস্বরের নমুনাও চলে এসছে, সেটার রিপোর্ট জমা হয়ে গেছে। এরা এখনো নানা রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে। যেমন একজন বিচারপতির বিরুদ্ধে চেষ্টা করেছিলেন, দিয়ে ওনারা ব্যর্থ হয়েছিলেন। আরেকজন বিচারপতির বিরুদ্ধেও ওনারা চেষ্টা করছেন যে তাকে সরানোর। ওতে কিছু হবে না। তদন্ত আদালত ঠিকই বিচার করবেন। আইন, ভারতের আদালতের ওপর, আইনি ব্যবস্থার ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এবং কলকাতা হাইকোর্ট খুব সুন্দর কাজ করছে। এবং আমাদের আশা যে ভবিষ্যতেও কলকাতা হাইকোর্ট তার ভালো কাজ, জনগণের জন্য যে কাজটা হচ্ছে জনগণের দিকটা দেখে, আদালত তো নিশ্চয়ই কোনো সরকারের দিক দেখবে না, কোনো পার্টির দিক দেখবে না। আদালত জনগণের দিক দেখবে, ন্যায় অন্যায় দেখবে, প্রমাণ দেখবে। তো সেই কাজটা হতে থাকবে এবং দোষীরা জেলে যাবে, অপরাধীরা খুব শীঘ্রই জেলে যাবে। আগামী 6 মাসের মধ্যে তো প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েই ছিলেন ভূমিকম্প আসবে। আজকেও আবার উনি বলেছেন যে সেটা সেই জায়গাগুলোর থেকে নড়ছে না। কেন? সরকারটা এনডিএরই হচ্ছে, নির্বাচনে কিন্তু বিজেপি হারেনি, হেরেছে কিন্তু ইন্ডি জোট। এটা মাথায় রাখবেন। আমরা 5 গোলে জিততাম, এই খেলাটাই আমরা 3 গোলে জিতেছি। তো জিতলাম তো আমরাই। এটা তো যারা বাঙালিরা একটু খেলার ভাষা বোঝে বলে আমি বলছি, ফুটবলের ভাষা। আমরা 5 গোলের ম্যাচে জিততাম, যে 5 গোল দিতাম। এবারে তো আপনাদেরকে 3 গোল দিয়েছি, বিরোধীদেরকে তো 2টো গোল কম দিয়েছি। চিন্তা নেই, 2টো গোল পুষিয়ে দেবো। আগামী নির্বাচনে 5 গোলের জায়গায় 7 গোল দিয়ে দেবো।